হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা এক্সপেরিমেন্টাল রেসিপি শেয়ার করব, যেটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি, আর যেটা এক্সপেরিমেন্ট আমার সফল হয়েছে। তো এই তরকারিটার জন্য আমাকে এই মাছটা নিতে হয়েছে, আর এই সবজিগুলো আমি ব্যবহার করেছি। সুতরাং এই কয়টা জিনিস দিয়ে আমি আমার সম্পূর্ণ তরকারিটা রান্না করব আজকে। যারা বিদেশে থাকেন তারা অনেক সময় চাইলেও দেশের মতো এত এত মাছ আমরা দেশি মাছ পাই না। তো আর সবজির মধ্যে এইটা হচ্ছে সব থেকে পরিচিত, যেটাকে জুকিনি বলে, আবার কেউ কেউ স্কোয়াশও বলে থাকে। এটা অনেকটা লাউয়ের মতো বলা চলে, ঠান্ডা সবজি আর খুবই হেলদি। আর 5টা আলু নিয়েছি, একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ, একটা টমেটো, 2টা রসুন, আর হচ্ছে এই 3টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা আসলে সুরিনামি কাঁচামরিচ বলে রাখি, এটা খুবই ঝাল, তাই 4টা নিয়েছি। ধনিয়া পাতা, আর এই যে মাছ, এটাকে পাঙ্গাস ফিলেট বলে। যারা বিদেশে থাকেন তারা মোটামুটি প্রত্যেকটা সুপার শপেই এটা পেয়ে যাবেন। আমি নেদারল্যান্ডসের অ্যালবার্টাইন, ইয়াম্বো কিংবা ফুমারে এটা দেখেছি। আমি মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি, আমি যতটুকু সাইজ পছন্দ করি। এবার আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব। প্রথমেই আমি লবণ দিচ্ছি। আর এই তরকারিতে খুব বেশি মশলা হবে না, এই তরকারিটা সাদা সাদা দেখতে হবে। আর যতটুকু হলুদ আমি এখন দিচ্ছি, আধা চা চামচেরও কম, এইটুকু হলুদই সম্পূর্ণ কারিতে যাবে, আলাদা করে আর হলুদ দিব না। আর আধা চা চামচের কম হচ্ছে মরিচের ফাঁকি দিয়েছি। আর এবারে হচ্ছে দিব আধা চা চামচের কম ধনিয়া গুঁড়ো। তো মশলার মধ্যে এই 3টা জিনিসই আমি ব্যবহার করছি। আর মাছটা যেহেতু খুবই নরম, তাই ভাজার সুবিধার জন্য আমি 1 চা চামচ আটা কিংবা ময়দা, যখন যেটা থাকে সেটা আপনি দিবেন। এতে করে মাছ ভাজার সময় একটা কোটিং হবে, আর হচ্ছে ভাজতেও সুবিধা হবে, কিংবা তরকারিতে দিলে মাছটা ভেঙে যাবে না। তো এই যে মাছগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবং চুলাটা একদম লো মিডিয়াম আঁচেই রেখেছি, কারণ মাছগুলো এখন ভাজবো, মাছ ভাজার জন্যে। আর এই কারিতে তেলের পরিমাণটা খুবই কম হবে। আমি জানি না বুঝতে পারছেন কিনা, মাছ ভাজার জন্য আমি সামান্য তেল দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি এই প্যানটা চেঞ্জ করব, কারণ এটা আমার ননস্টিকি হাঁড়ি। আর আমি ননস্টিকিতে আসলে মাছ ভাজতে কখনোই পছন্দ করি না। আমি জানি না, নাম ননস্টিকি হলে আমার সব সময় স্টিক হয়ে যায়। কেন হয় সেটার কারণ যদি আপনারা বলতে পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই মাছটার ক্ষেত্রে আমি তেল কম দিয়েছি, কিন্তু অন্য অন্য সময় অন্য মাছ ভাজলে আমি তেল অনেক সময় বেশি দিই, তবুও আমার ননস্টিকের এই হাঁড়িটার মধ্যে লেগে যায়। তো এই জন্যে আমি পরবর্তীতে এই ফ্রাইং প্যানটা ইউজ করছি, যেটা ননস্টিকি ফ্রাইং প্যান না। আর এই যে দেখুন, আমি সুন্দর করে ভেজে এরকম করে নিয়েছি। আর প্রথমে যখন আমি ওই হাঁড়ির মধ্যে ভাজছিলাম, তখন আমার আসলে মাছ উল্টাচ্ছিল না, এরকম ভেঙে যাচ্ছিল। এবং পরবর্তীতে ফ্রাইং প্যানটা বা পাত্রটা চেঞ্জ করার কারণে খুব সুন্দর করে আমার মাছগুলো ভাজা হয়েছে। আর এটা নরম মাছ বিধায় আমার আটা দিতে হয়েছে, আদারওয়াইজ সুন্দর করে এরকম ভাজা যেত না। তো এই যে আমার সব মাছ ভাজা শেষ মোটামুটি। এবার আমি তরকারি রান্নায় চলে যাব। এবার আমি আবারও আমার সেই আগের হাঁড়িটাই ব্যবহার করছি, সেখানে কিছুটা তেল ছিল। আর আমি সেইটার মধ্যে সামান্য আরেকটুখানি তেল দিয়েছিলাম, 1 চা চামচ বা 1 টেবিল চামচের মতো। আর এই যে একটা বড় পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, তেলের মধ্যে। এবারে আমি একে একে আরও কিছু মশলা দিব। আর এই কারিতে আমি বারবারই বলছি, খুব কম মশলাই হবে, যেন মশলার গন্ধটা না থাকে। এটা অনেকটা স্টু ক্যাটাগরি, অ্যাকুরেটলি স্টু না, বাট কাছাকাছি। তো আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর আধা চা চামচ গোটা জিরা। এবারে আমি নাড়াচাড়া করব ভালো করে, কারণ পেঁয়াজটাকে আমাকে গোল্ডেন ব্রাউন করতে হবে। তার জন্য আমাকে নাড়াচাড়ার উপরেও রাখতে হবে, যেহেতু আমি তেল কম ব্যবহার করছি। তেল কম ব্যবহার করে নাড়াচাড়ার উপরে রাখলে হচ্ছে পেঁয়াজটা লেগে যাবে না, আদারওয়াইজ নিচে লেগে যাবে। এরপর যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা রসুন দিচ্ছি, যেন রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে, কারণ কারিটা একটু
লাইট যেহেতু, সুতরাং এইরকম কাঁচামরিচের বাসনা কিংবা আদা বাটা রসুন কুচির যে বাসনা বা স্মেলটা, এটাই আসলে ভালো লাগে এই টাইপের তরকারিতে। আর আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট সেটা দিয়ে নিচ্ছি। তেলের উপরে দিয়েছি যাতে এটার খুব তীব্র একটা গন্ধ সেটা যেন না থাকে। আর সারাক্ষণ নাড়াচাড়ার উপরে রাখবো, কারণ আমি অনেক অল্প তেল দিয়েছি। সেটা আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন যে কতটা অল্প তেলে আজকে এটা রান্না করা হবে। এই জন্য এটাকে আমি হেলদি অ্যান্ড টেস্টি বলি। একটু নাড়াচাড়া দেওয়ার পর এবারে আমি কিছুটা গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দিয়ে আমি যে মশলাগুলো দিব সেটাকে কষিয়ে নিব। খুব বেশি মশলা না, তারপরেও যতটুকু দিচ্ছি সেটাকেই আমি আসলে আমার প্রয়োজন মতো কষিয়ে নিব। আর এবারে একটু চুলার তাপটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু পানি দিয়েছি এখন আর লেগে যাবে না, তেল কম যেহেতু। কিন্তু এরপরেও দেখবেন রান্নার শেষে ঠিকই তেল ওপরে ভেসে এসেছে। তো এইটুকু আধা চামচেরও কম আমি শুকনো মরিচের ফাঁকি দিয়েছি। আবারও বলছি, এই তরকারি রান্না করার সময় কোনো রকম হলুদের ফাঁকি দেওয়া যাবে না। মাছ ভাজার সময় যতটুকু ব্যবহার করেছিলাম সেইটুকুখানি। আর এটা আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিচ্ছি। সো তরকারিটা রান্না করার সময় বেসিক্যালি এই 2টা মশলাই আমি ব্যবহার করব, এর বাইরে কোনো মশলা ব্যবহার করব না। আর ঝালটা সম্পূর্ণ কাঁচামরিচের ঝালের উপর আসবে। আমি যে মরিচগুলো ব্যবহার করেছি সেগুলো প্রচণ্ড ঝাল, আমি এর জন্য 4টা দিয়েছি। আপনারা আপনাদের মরিচের ঝাল বুঝে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে আর মশলাগুলো এইরকম কিছুটা কষানো হয়েছে। এখানে আমি যতটুকু তেল দিয়েছি সেই তেলটা আসলে দেখা যাচ্ছে, মানে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি তেলটা উঠে এসেছে। এবারে আমি সবজিগুলোকে দিয়ে দিব একে একে। আর দেখিয়ে নেই, আমি আলু আর জুকিনি বা স্কোয়াশ কিছুটা একই রকম করে কাটার চেষ্টা করেছি, এতে করে কারিটা দেখতে সুন্দর দেখা যায়। আর আমি 2টাকে একই সাথে দিয়ে দিচ্ছি, এর কারণ আমি যে আলুগুলো ব্যবহার করি সেগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। এই জন্য জুকিনিও নরম সবজি। নর্মালি চিন্তা করলে আসলে আলুটাকে, যারা শক্ত আলু ব্যবহার করেন এলাকাগতভাবে কিংবা আঞ্চলিকভাবে কিংবা দেশের ওপর ভিত্তি করার সময় আলুটা চেঞ্জ হয়, তারা একটু আলু কষিয়ে তারপরে জুকিনি দিবেন। তো আমার যেহেতু আলুও নরম জুকিনিও নরম, তাই আমি একসাথে দিয়েছি। এবং কিছুটা লবণ, 1 চামচ লবণ দিয়ে আমি আমার সেই মশলাটার সাথে এবার এই জিনিসগুলোকেও কষিয়ে নিব। যেহেতু এটা আমার এক্সপেরিমেন্ট, সুতরাং আমি অনেকবারই এটাকে রান্না করেছি। তখন আসলে আমি দেখেছি যে আমি যদি আলুটাকে আলাদা করে আগে ভালো করে কষিয়ে নেই, তারপরে জুকিনিটা দিলে কি হয়, আলুটা গলে যায় এবং পরবর্তীতে জুকিনিটাকে গলানোর জন্য আমি আলু আর খুঁজেই পাই না। এই জন্য ফাইনালি আমি এইভাবে রান্না যখন করি তখন দেখেছি না, 2টাই আস্তে আস্তে থাকে, গলেও যায় এবং আস্তে আস্তেও থাকে। সুতরাং আমি এভাবে একটু ঢেকে ঢেকে 2টাকে সেদ্ধ করার এবং মশলার উপরে কষানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরপর খুলে দিয়ে 5 মিনিটের মতো প্রথমবার আমি ঢেকে দিয়েছিলাম এবং নেড়ে চেড়ে দেখছিলাম যেন তলায় লেগে না যায়। এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম এবং এভাবে পানি যখন আমার শুকিয়ে গিয়েছে তারপর আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি। তো এই যে আমি 4টা কাঁচামরিচকে মাঝখান থেকে এভাবে কাটার কারণ যেন খাওয়ার সময় যার প্রয়োজন, ঝাল খেতে পছন্দ করে, সে যেন নিজের হাত দিয়ে কাঁচামরিচটাকে স্ম্যাশ করে বা ডলে খেতে পারে। কিংবা আমি যদি ফেলে দিতাম তাহলে হতো কি যে কাঁচামরিচের ঝালটা পুরো কারিতে ছড়িয়ে যেত, কারিটা অনেক বেশি ঝাল হয়ে যেত, যারা ঝাল খেতে পারে না তাদের জন্য প্রবলেম হয়ে যেত। এই জন্য এইভাবে দিয়েছি, যে ঝাল খেতে চায় সে নিজ দায়িত্বে তার কাঁচামরিচটাকে ডলে নিবে কিংবা কারি থেকে কাঁচামরিচটাকে খুঁজে নিবে। এবারে আমি পানি অ্যাড করব। পানিটা আসলে আমি একটু বেশি দিই, কারণ এটা একটু পাতলা ঝোল তরকারি, মশলা কম, আর এটা ঝোলটাই একদম স্যুপের মতো মজা লাগে।
সেই জন্য আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি, যে আমার সবজিগুলো ভাসছে হাঁড়ির অর্ধেক পানি আমি দিয়েছি। আর আলুর তরকারিতে বা ঝোলের তরকারিতে যেটা হয়, বিশেষ করে আলু থাকলে রান্না শেষ হয়ে যাওয়ার পরেও আলু কিন্তু অনেক সময় পানিটা টেনে নেয়, তখন শুকিয়ে যায়। তাই একটু বেশি করে এটার মধ্যে পানি দিবেন, কারণ এই তরকারিটা ঝোলঝোলই মজা লাগে। আমি ঢেকে ঢেকে জুকিনি এবং আলু আমার সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর। দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক ফুটে গিয়েছে, তার মানে হচ্ছে একদম সবজিগুলো নরম হচ্ছে কিংবা সিদ্ধ হচ্ছে। আর কিছুক্ষণ পর পর আমি এভাবে ঢাকনা তুলে তুলে আমার কারিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবং দেখছি যে সবজিগুলোর অবস্থা কি, কতটুকু আমার দরকার আর কতটুকু হয়েছে। এ পর্যায়ে আমি টমেটো এইভাবে কেটে রেখেছিলাম, এটা দিব, কারণ হচ্ছে যদি আমি আগে টমেটো দিই সেটা একদম গলে যাবে, কিন্তু এই তরকারিতে আমার সবজিগুলো সব আস্তে আস্তে থাকবে একদম রান্না করার পরেও, কারণ যখন আমি খাবো আমার প্লেটে আমি প্রত্যেকটা জিনিস যেন তুলতে পারি, আমি নিচে যে হাত দিয়ে এগুলোকে গালিয়ে গালিয়ে খাবো। এবং টমেটো দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম টমেটোটাকে কিছুটা সেদ্ধ করার জন্য। আপনার টমেটো যদি অনেক নরম থাকে তাহলে একদম লাস্টে টমেটোটাকে দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা জাস্ট ঢাকা দিয়ে বলক তুলে নিলেই তরকারিটা হয়ে যাবে, কিন্তু আমারটা কিছুটা শক্ত থাকায় আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এই তরকারির সিগনেচার ডিশ বা সিগনেচার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এইটা। আমি একদম সব শেষে সব সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর 2 চামচ টক দই আর হচ্ছে একটা লেবু চিপড়িয়ে সেটার রসটা ব্যবহার করেছি। এতে করে এই তরকারির মেন ফ্লেভার, যেটা মানে খুবই মজা এবং টেস্টি হওয়ার কারণই হচ্ছে এটা। এবং এটাকে আপনার সব শেষে করতে হবে, যখন আপনি নামিয়ে ফেলবেন কিংবা মাছ ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিবেন। আমার কিন্তু বারবার বলেছি সবজিগুলো আস্তে আস্তে থাকবে কিন্তু গলে যাবে। আমি যে নাড়াচাড়া করছি আপনাদের মনে হতে পারে সবজিগুলো কি হয়েছে, সবজিগুলো একদম 95% ডান হয়ে গিয়েছে, বাকিটা আমি যখন ঢেকে রেখে দিব ওই 5% হয়ে যাবে। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম সবার শেষে দেবেন, কারণ এই পাঙ্গাস ফিলেটটা অনেক নরম, যখন গরম জলটা এটার ভেতর এটা অ্যাবজর্ভ করে নিবে তখন মাছগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকে। এই জন্য একদম এই কাজটা আমার করা। এই তরকারিটা আমার হাজবেন্ডের এত পছন্দ, আমার সপ্তাহে 1 থেকে 2 বার করাই লাগে। আর আমার মাও শুনতে শুনতে এত অভ্যস্ত যে আমার মাও দেশের বাড়িতে বান্দুরা বাজার থেকে জুকিনি কিনে একদিন তেলাপিয়া মাছ দিয়ে ট্রাই করেছিল। সুতরাং আপনারা চাইলেও যে কোনো মাছ দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। একে একে প্রত্যেকটা মাছ আমি উপরে দিয়ে দিয়েছি। এই মাছটা দেওয়ার পর কোনোভাবেই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এবারে আমার সর্বশেষ উপকরণ যেটা হচ্ছে ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা একদম কুচি করে কেটে রেখেছিলাম এবং সবার লাস্টে এটাকে দিয়ে একটা ঢাকা দিলে একটা ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবং এই কাজগুলোকে সবার শেষে আপনাকে করতে হবে। আমি সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবং এবারে আমি একটা ঢাকা দিয়ে একটা বলক তুলে নেব। এই হচ্ছে আমার ফাইনাল তরকারি। আমার তরকারিটা রান্না করা শেষ এবং এটা দেখতে কিরকম সেটা দেখানোর জন্য আমি আলাদা একটা বাটিতে নিয়েছি। এটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম পাতলা এবং দেখতে এইরকম। কড়াইয়ের মধ্যে ওপরে যেহেতু তেল আর মশলা চলে আসে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করেছি। আর এইটা ছিল তরকারির ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।